আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমরা আজকে কথা বলছি ব্যাংকিং সেক্টর নিয়ে। বাংলাদেশের ব্যাংকিং সেক্টর, উই আন্ডারস্ট্যান্ড সবাই যে হাসিনা সরকার দেশের ব্যাংকিং সেক্টরের যে অবস্থা করে চলে গিয়েছিল, ব্যাংকিং সেক্টর ওয়াজ নিয়ার কোল্যাপস। আমাদের 60টার মতো কমার্শিয়াল ব্যাংক আছে, তার মধ্যে ডিপেন্ডিং অন হু ইউ লিসেন টু 6, 7, 8, 10 banks are almost bankrupt, but there is sort of carrying significant bad assets. But at the same time, it's also true যে বাংলাদেশে এরকম ম্যাসিভ পলিটিক্যাল চেঞ্জের পরেও ব্যাংকিং সেক্টর নিয়ার কোল্যাপস ইজ নট দ্য সেম থিং অ্যাজ টোটাল কোল্যাপস অ্যান্ড ক্রাইসিস। টোটাল কোল্যাপস অ্যান্ড ক্রাইসিস অ্যাটলিস্ট ভিজিবলি হয়নি। ভিজিবলি ইট সিমস যে গত 6 মাসে দ্য ব্লিডিং হ্যাজ স্টপড। কি হয়েছে, কি হয়নি, কি হতে পারত, এসব নিয়ে আমি কথা বলছি। আমার সাথে আজকে আছেন দুজন প্র্যাকটিশনার্স। Ahmed Rashid Joy is a banker in a senior position in a large private sector bank. Asif Khan is a financial advisor. Is the chairman of Edge Asset Management. That's a financial advisory firm. So দুজনেই market practitioners, banking and financial sector. Welcome to the show. Thank you, Jody bhai. Thank you. The conversation, like any other brainstorming for Bangladesh Research, Analysis and Information Network. Like any other conversation, this is going to be a conversation. But at the same time, this is actually somewhat of a technical subject. সেই জন্যে conversation হবে, it's not an interview, but it will have a more of a question answer type of format. So আমি দুজনকেই প্রশ্ন করব, বাট ডিফারেন্ট করে। একজন প্রশ্ন করবেন, একজন উত্তর দিবেন। মানে আমি দুজনকেই প্রশ্ন করবো, প্রথমে একজন উত্তর দিবেন, তারপর আরেকজন যদি সেটার সাথে কিছু অ্যাড করার থাকে, দ্যাটস হোয়াট ইউ ডু। ঠিক আছে? আচ্ছা, সো আমি প্রথমে শুরু করি জয় আপনাকে দিয়ে। ঠিক আছে? যে 6 মাস হতে যাচ্ছে আমাদের বিজয়, শেখ হাসিনা পলায় যাওয়ার, ফেব্রুয়ারি 5 তারিখ। আপনার মতে ইন দ্য সেক্টর, ব্যাংকিং সেক্টরে এই সময় হোয়াট হ্যাভ উই অ্যাচিভড, আমাদের উল্লেখযোগ্য অর্জন কি কি? ধন্যবাদ জলি ভাই। আপনি একটা হিন্টস দিয়েছেন, অ্যান্সার দিয়েছেন যে ব্লিডিংটা বন্ধ হয়েছে। সো আমি যদি এইভাবে বলি যে ব্যাংকিং সেক্টর আইসিইউতে ছিল, ব্লিডিং হচ্ছিল, ইন্টারনাল ব্লিডিং, দ্যাট হ্যাজ স্টপড ডেফিনেটলি। বাট একটা আইসিইউর পেশেন্ট তো তারপর স্টেপ ডাউন করে এইচডিউতে আসে, অ্যান্ড দেন স্টেপ ডাউন করে কেবিনে যায়, অ্যান্ড দেন তারপর বাসায় আসে। সো এখনো ফ্রেল ব্যাংকিং সেক্টর, অসুস্থ। বাট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইটস নট নো লঙ্গার ইন আইসিইউ অ্যান্ড দ্য ব্লিডিং হ্যাজ স্টপড। আমি ব্যাংকের নাম উল্লেখ না করে বলছি যে ফার্স্ট জেনারেশনের একটা বড় ব্যাংকের এক কর্মকর্তা আমাকে বলছিল যেভাবে ওই ব্যাংকে শুরু হয়েছিল টাকা বের করে নেওয়ার টেন্ডেন্সি, সে আমাকে বলেছে গত সপ্তাহে যে এই 6 সপ্তাহ যদি আগে গভর্নমেন্ট থাকতো তাহলে অলরেডি আরো 10-15 হাজার কোটি বের হয়ে যেত। সো দে জাস্ট সার্ভাইভ। তারপর কিন্তু ব্যাংক দুর্বল আছে। সো ওটা হয়েছে। আর এত বড় রিজিম চেঞ্জের পর সেন্ট্রাল গভর্নমেন্ট বলেন, গভর্নর বলেন, সব কিছু চেঞ্জ হওয়ার পরে ইমিডিয়েটলি যেটা ছিল যে টাকা উইথড্রল এরিয়া শুরু হয়েছিল, ওই জায়গাগুলো গভর্নমেন্ট সামহাও ম্যানেজ করতে পেরেছে। একাডেমিশিয়ান হিসেবে অনেকে রিসেন্টলি যেটা তারা করেছে, সেন্ট্রাল ব্যাংক 22,500 কোটি টাকা ছাপিয়ে এই দুর্বল ব্যাংকগুলো দিয়েছে, অনেকে এটা সমালোচনা করতে পারে। বাট এই ইন্টারিম গভর্নমেন্ট এখন ক্ষমতায়, অস্থিরতা আছে, বিভিন্ন রকম আন্দোলন হচ্ছে, সেইখানে যদি ডিপোজিটারও নেমে যেত বা এটা নিয়ে যদি নাশকতা হতো, সেটাও প্যানিক তৈরি হতো, সেটাও একটা দেশের জন্য ভালো হতো না। তো হয়তো আমরা ক্রিটিসাইজ করতে পারি যে একটা টাকা ছাপিয়ে কেন দিল, বাট আনটিল আনলেস একটা ডিসিশন না যতদিন না নেওয়া যায়, সেই হিসেবে ওই অ্যারেঞ্জমেন্ট হিসেবে ওটা করাটা হয়তো ঠিক ছিল, এখন মনে হচ্ছে আমাদের আর কি। তো মেইন আর যে দুর্বল ব্যাংকগুলো ছিল ওগুলোর তো বোর্ড রিকনস্টিটিউট করা হয়েছে। ওটা না করলেও হয়তো দেখা যেত আরো কিছু লিকেজ হতো, কারণ রিজিমের সাথে সবাই তো আর চলে যায়নি, ব্যাংক অফিসিয়ালরা কিছু ডিরেক্টরও থাকতো।
আমি কতগুলো ব্যাংকে জানি যে পে অর্ডার ইস্যু করা ছিল, বাট ওই যে ডিসবার্সমেন্ট যেটা বন্ধ করা হয়, যার ফলে ওগুলো এনক্যাশ করতে পারেনি, নাহলে ওই টাকাগুলো নিয়ে যেত। ইসলামী ব্যাংক আপনারা দেখেছেন 7-8 অগাস্টে 300-400 কোটি টাকার পে অর্ডার রিলিজ করেছিল, জাস্ট থামানো হয়েছে। আর ইন দ্য মিন টাইম দেখেন মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন লাইক ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, IMF এর সাথে মিলে সরকার যে AQR করছে, এটা একটা বড় অগ্রগতি। এটা যদি সরকার বাংলাদেশ ব্যাংক এককভাবে করতে হতো আরো তাড়াতাড়ি হতো। মাল্টিলেটারাল এজেন্সিগুলো যখন ইনভলভ হয়, এটা প্রসেসটা অত ইজি না, তো টাইম লাগে। সেই টাইমের মধ্যে তারা শুরু করেছে, এটা পজিটিভ দিক। প্রথমে তারা 6টা ব্যাংক নিয়ে শুরু করছে, 4টা, এটা বাড়বে আস্তে আস্তে। তা আমি বলবো এই 6 মাসের মধ্যে এগুলো অনেকগুলো কাজ হয়েছে। যেই বাজে অবস্থায় ছিল বা ভঙ্গুর অবস্থায় যথেষ্ট অনেক কিছুই হয়েছে আর কি। So that's the upbeat, মানে upbeat না, upbeat is the wrong word. That's a, I would say যে হ্যাঁ, যে you would probably say যে given our starting point, that's a good news. You would have to say that that's a good news যে ভাই ICU থেকে at least কেবিন পর্যন্ত যদি আসতেও পারি, সেটাও তো এখন তো HDU-তে আছে। HDU-তে, ICU থেকে যদি HDU-তেও আসতে পারি, that still is an improvement, না? কমাতে তো আর নাই, রাইট। Asif, what do you think? So with you, I will take জয় যেটা বলছে সেইটুকুর সাথে, মানে এইটুকুর সাথে whether you have any views, but also আর কি হতে পারতো? Is there any missed opportunities? What else could have been done conceptually as well as practically, feasibly? ফার্স্ট অফ অল জয় ভাই যেগুলো বললেন সেই পয়েন্টগুলো আসলে ভ্যালিড, কারণ এত পার্সেন্টেজ হাই অফ ব্যাড লোন যখন সিস্টেমে থাকে, তখন এটা খুবই ভালনারেবল টু এনি সর্ট অফ সিস্টেমিক ইভেন্টস, ব্যাংক রান টাইপের সিচুয়েশন। সেটাকে থামাতে পারানোটাই কিন্তু একটা ডেফিনেটলি একটা বড় অ্যাচিভমেন্ট। কারণ আমরা এইটা নিয়ে কথা বলে আসছি বহু বছর ধরে যে এত ব্যাড লোন ডিপোজিটার যে কোনো ব্যাংক রান হয়ে যেতে পারে। হ্যাঁ, সো সেটা একটা ডেফিনেটলি অর্জন। অন্য যেটা ছিল যে ওই লিকেজটা থামানোর যে পয়েন্টটা, এটাও আই থিঙ্ক সিগনিফিক্যান্ট। এটাও একটা যেভাবেই হোক এটার একটা সিগনিফিক্যান্ট রেলিভেন্স আছে আর কি। আই ওয়ান্ট চেঞ্জ দ্য মানে সেগওয়ে ইনটু দ্য আদার পার্ট, যে আর কি হতে পারতো। সো এইটার উত্তরটা দেওয়ার আগে আমি একটু একটা ক্যাভিয়ার দিয়ে রাখি। ক্যাভিয়ারটা হচ্ছে গিয়ে যে আমি সবসময় বুঝি যে মনে করি যে দূর থেকে কিন্তু মানে ক্রিটিসাইজ করা অনেক সহজ, যতক্ষণ না কেউ ওই হট সিটে বসে যে প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জেসগুলো কি সেটা বলা আসলে অনেক ডিফিকাল্ট। যেরকম জয় ভাই একটা কথা বলছিলেন যে 22,500 কোটি টাকার ব্যাপারে, যে আমরা তো ক্রিটিসাইজ করছি যে ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে আমরা এই দুর্বল ব্যাংকগুলোকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু হয়তো প্র্যাকটিক্যালিটি অনুযায়ী ওটা ছাড়া কোনো অপশন নেই। বাট তারপরেও আই হ্যাভ টু সিন্স আই এম হিয়ার আই ওয়ান্ট টু ব্রিং আপ আ ফিউ পয়েন্টস। ফার্স্ট হচ্ছে কি 22,500 দিয়ে শুরু করি। সেই টাকাটা বাংলাদেশ ব্যাংক দুর্বল 6টা ব্যাংকে দিল, কিন্তু আমরা আসলে ওইটা জানি না যে এই টাকাটা গ্রাহক পর্যায়ে কিভাবে ডিসবার্স হয়েছে। এটা যদিও মৌখিকভাবে বলা আছে যে ছোট গ্রাহকদেরকে আমরা প্রায়োরিটি দেওয়া হবে, সেখানে যে বড়রা পায় নাই বা সেখানে যে কোনো ধরনের রং ডুইং ব্যাংক লেভেল থেকে হয় নাই, সেটার তো কোনো নিশ্চয়তা নাই। এবং এগুলার সমস্যা যেটা হয় যে এখনো কিন্তু অনেক ডিপোজিটারের ভিডিও আসছে সোশ্যাল মিডিয়াতে যে আমরা পাচ্ছি না, তাদের রাগ ক্ষোভ আছে। দিস ইজ আ লার্জ সাম অফ মানি, 22,500 কোটি টাকা। সো ইফ উই আর ইউজিং ট্যাক্স পেয়ার রিসোর্সেস, we need to be very careful that proper usage হচ্ছে। So that's point number 1 from my side. তারপরে যে বিষয়টা যে ব্যাংকিং খাতের যে দুর্নীতিটা হয়েছে, হ্যাঁ, এটা তো একটা সিগনিফিক্যান্ট নাম্বার। উই হ্যাভ বিন টকিং অ্যাবাউট আগের শোটাতে, আজকে আমরা রেকর্ড করছিলাম যে 6-7 লক্ষ কোটি টাকার ব্যাড লোনস। হ্যাঁ, a lot of it is intentional. It wasn't যে ইকোনমি খারাপ হয়েছে বা কোনো একটা স্ট্রাকচারাল সমস্যা, much of it was like just looting in general. এখন এই লুটিংটা কি শুধু একটা গোষ্ঠী করছে? মানে এখানে তো অনেক স্টেক হোল্ডার আছে। আই এম শিওর যদি বলি দেয়ার আর প্রাইভেট ব্যাংকিং এর সেক্টরের মধ্যেই অনেক স্টেক হোল্ডার আছে যারা এটার মধ্যে ইনভলভড, আর তাদের মধ্যে আমি রেগুলেটরি বডির মধ্যে থাকতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি ব্যাড লোন রিকভার শুধু না, সেখানে পানিশমেন্টের একটা যদি আমরা দৃষ্টান্তমূলক এক্সাম্পল তৈরি করতে না পারি, দিস সেন্স অফ ফিউচার সিগন্যাল। এবং সেই ক্ষেত্রে আমার মতে আসলে একটা কমিশন তৈরি করে আপনার হচ্ছে এই ইনভেস্টিগেশনগুলো করা, যে কারা স্টেক হোল্ডারদের মধ্যে কারা কারা জড়িত ছিল এবং তাদেরকে কিছু বিচার প্রক্রিয়ার মধ্যে আনা।
আর সেটা কিন্তু আসলে ওভাবে দেখি নাই। আপনি যদি অন্য নেইবারিং কান্ট্রিতে দেখেন, ভিয়েতনামে কিন্তু ওইগুলো কিন্তু হয়েছে বেসিক্যালি আইডেন্টিফিকেশন অফ পিপল হু টুক ব্রাইবস অথবা হু ফ্যাসিলিটেটেড। আর বাকি দুইটা পয়েন্ট আসবে হচ্ছে মোর লাইক হিউম্যান রিসোর্স রিলেটেড আমার তরফ থেকে। একটা হচ্ছে যে রেগুলেটরি বডির যে নিয়োগ প্রক্রিয়া বা ধরেন কিছু কিছু ইম্পর্টেন্ট পজিশনে, হ্যাঁ, বিএফআইইউ বা এটসেট্রা, সেই প্রক্রিয়াটা না আমাদের এক্সটার্নাল স্টেক হোল্ডার যারা ব্যাংকিং সেক্টরের বাইরে বা এমনি ইনভলভ না, প্রক্রিয়াটা একটু অস্বচ্ছ মনে হয়েছে। এবং এটা নিয়ে অস্বচ্ছ যখন হয় না তখন অনেক প্রশ্ন উঠে, এবং ওই প্রশ্ন উঠলে মানুষের ট্রাস্ট কমা শুরু হয়। এই ট্রাস্ট ইজ এভরিথিং ইন দ্য ব্যাংকিং সেক্টর। এই স্বচ্ছতার আমাদের মনে হচ্ছে অভাব। আর ফাইনাল পার্টটা যেটা যদিও সেন্ট্রাল ব্যাংক বা রেগুলেটরি বডির দিকে না, বাট সেটার কারো না কারো তো দায়বদ্ধতা আছে। যে আপনি দেখবেন যে আমাদের সরকারি যে ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলা কিন্তু বহু বছর ধরে তাদেরকে ট্যাক্স পেয়ার ক্যাপিটাল ইনজেক্ট করে করে আমরা চালিয়ে আসছি, হ্যাঁ, এই ব্যাংকগুলোর মধ্যে। কিন্তু সেখানে রিসেন্টলি একটা হিউজ সংখ্যক লোককে প্রমোশন আমরা পেপারে পড়লাম যে প্রমোশন দেওয়া হয়েছে। এখন দেখেন ওই যে একই কথা, আপনি যখন ট্যাক্স পেয়ারের টাকা নিয়ে কাজ করছেন, স্পেশালি ইফ ইটস নট আ প্রফিটেবল ইনস্টিটিউশন, তার মানে এই ধরনের প্রমোশন দেওয়াটা সিগনিফাই করে যে আপনি আসলে ওই টাকাটার মর্যাদাটা দিচ্ছেন না। সো লাইক আই সেড, যে নিঃসন্দেহে অনেক অ্যাচিভমেন্ট আছে। Avoiding the crisis, a crisis is the biggest achievement, and any central bank in Bangladesh or abroad would go for that. But যেহেতু আমাদের দুই সাইড দিয়ে বিচার করতে হচ্ছে, এই পয়েন্টগুলো আমার কাছে মনে হয় রিলেভেন্ট। আমি একটা পয়েন্টে ওনার সাথে এগ্রি করবো, সেটা হচ্ছে আমারও এক্সপেকটেশন ছিল, বিশেষ করে যে সমস্ত ব্যাংকে এত বড় স্ক্যাম হলো সেগুলোর এমডি, আমি ভেবেছিলাম যে তাদের মধ্যে কয়েকজন অ্যারেস্ট হবে বা তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, সেরকম দেখিনি। সেটা আমার মনে হয় দরকার ছিল। এর মধ্যে কয়েকজন তো 4-5 মাস পর্যন্ত চাকরিও করে গেছে এই ক্ষমতা এসে পর, এবং সেটা মিডিয়াতেও এসছে। BFIU আপনি স্পেসিফিক্যালি বললেন ট্রান্সপারেন্সি অ্যান্ড কন্ট্রোভার্সি, দ্যাট অ্যাপয়েন্টমেন্ট হ্যাজ বিন, মানে ইট হ্যাজ রেজড আ কোয়েশ্চেন, সেটা মিডিয়াতেও এসছে পাবলিকলি। মানে এগেইন মেবি ইট ওয়াজ দ্য রাইট ডিসিশন, মেবি নট, দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্ট হচ্ছে যে ল্যাক অফ ট্রান্সপারেন্সি, ল্যাক অফ ওই জিনিসগুলি আসলে যে মানে কোয়েশ্চেন রেজ করে। ট্রাস্ট ইজ দ্য কি কারেন্সি হিয়ার, অ্যান্ড সেটা ট্রাস্ট, কনফিডেন্স, সেটা যদি না আসে, দ্যাটস এ কাইন্ড অফ আনফর্চুনেট, রিগ্রেটেবল, তাই না? এইটা নিয়ে তাহলে আপনার কাছে আসছি, অ্যান্ড তারপরে আসিফ আপনার কাছে যাবো। সো ইফ উই টেক দ্যাট, যে আপনার কেন মানে কিছু এমডি যাদেরকে অ্যাটলিস্ট কোয়েশ্চেনিং করাও হয়তো এক্সপেকটেশন ছিল, সেটা হয় নাই। সাম অফ দ্য অ্যাপয়েন্টমেন্টস আর রেজিং কোয়েশ্চেন্স, যে কেন এইটা হলো, একটু বোঝা গেল না। এটা যদি আমি জেনারেলাইজ করি অ্যান্ড একটু মানে লিফট ইট আপ এ বিট, বেসিক্যালি ইউ আর টকিং অ্যাবাউট ফেইল্ড গভর্নেন্স। আগে তো কোনো গভর্নেন্সই ছিল না। আমরা যদি এরকম একটা সিচুয়েশনে আবার না পড়তে চাই, ইলেকশনের পরে নতুন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তারা যাতে এগুলি না করে, ফর দিস উই নিড এ মানে পুরো সেক্টরটার জন্য বেটার গভর্নেন্স। হাউ ডু উই, অ্যান্ড এখন বেটার গভর্নেন্সের আমাদের দের লট অফ টেক্সট বুক বেঞ্চমার্কস আছে আর কি, যেটা বাংলাদেশে আমরা ওদের ধারে কাছেও নাই, ছিলাম না আগে, এবং এগুলো বলেও কোনো লাভ হতো না, বিকজ আগের গভর্নমেন্ট এগুলো করতো না। কোনো ব্যাংক যদি নিজেরা বেটার পারফরমেন্স হয়, দ্যাট ইজ বিকজ সেই ব্যাংকের ম্যানেজমেন্ট হ্যাজ টেক এ কনসিয়াস ডিসিশন যে আমরা ওই দিকে যাবো না, আমরা আমাদের কাজ এইভাবে করবো। বাট ওভারঅল সেক্টরের ম্যানেজমেন্ট আর কোনো একটা ইন্ডিভিজুয়াল ব্যাংকের ইয়ে না। সো আমাদের কারেন্ট স্টার্টিং পয়েন্ট থেকে আমাদের গিভেন হিস্ট্রি অ্যান্ড সো অন, ওই এক্সপিরিয়েন্স মাথায় রেখে হাউ ডু উই ইমপ্রুভ গভর্নেন্স, হাউ ডু উই গো টুয়ার্ডস ওই মানে টেক্সট বুক বেস্ট প্র্যাকটিস ওভার দ্য নেক্সট 1 বছর 5 বছর। সো প্রথম কথা হলো 1 বছর ইন দ্য সেন্স যে আমাদের তো ইলেকশনের পর একটা ইলেক্টেড পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে। 5 বছর বিকজ ওই 5 বছর তো তাদের টার্ম হবে ওইভাবে। সম্ভবত আসিফউদ্দিন একটা গ্রুপে ডিসকাস করছিল যে প্রফেসর মোশতাক উনি নাকি একটা কথা বলেছেন যে বাংলাদেশে এমন কোনো ভালো আইন নাই যেটা নাই, অ্যাপ্লিকেশন নাই, ব্যাংকিং সেক্টরে এমন কোনো রেগুলেশন নাই, মানে আপনি বলতে পারবেন যে রেগুলেশনটা কেন নাই, ইনক্লুডিং ডিরেক্টরদের ফিট অ্যান্ড প্রপার টেস্ট থেকে শুরু করে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কতদিন থাকতে হবে, কি থাকতে হবে, সবই আছে, এক্সেপ্ট 2-3টা লাস্ট মোমেন্টে যে ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট চেঞ্জ করে যে মালিকানা বানানো হয়েছে বা এগুলো ছাড়া। সো এইগুলো এমন কিছু নতুন সার্কুলার ইস্যু করা বা রেগুলেশন ইস্যু করে গভর্নেন্স কিছু ঠিক করা যাবে না। পলিটিক্যাল গভর্নমেন্টস ঠিক থাকলে ব্যাংকিং সেক্টর ঠিক থাকবে। এখন যদি
প্রাইম মিনিস্টার্স অফিস ইনভলভ হয়, চেইন ইনভলভ হয়ে যায়, তখন আপনি যতই সার্কুলার রাখেন এবং যতই এবার কোনো লাভ হবে না। ফর এক্সাম্পল লোন দেওয়ার প্রসেস সব তো ডিটেলস বলা আছে, আর ফেক লোন হয়েছে, এটা তো কিভাবে আটকাবেন আপনি, কোন সার্কুলার দিয়ে আটকাবেন, সবই তো ছিল ওইখানে, রাইট? সো এইটা অ্যাকচুয়ালি পুরো পলিটিক্যাল ওই সিস্টেমের গভর্নেন্স যদি চেঞ্জ হয়, ব্যাংকিং সেক্টর তো আইসোলেটেড কেউ না, এখানকার গভর্নেন্স আপনি ঠিক করবেন, তারপর ধরেন জুডিশিয়াল জায়গা ঠিক করবেন, পুলিশের গভর্নেন্স ঠিক করবেন, বা এডুকেশন বা হসপিটাল, সবই কিন্তু লিঙ্কড উপর থেকে। সো ওইটাই আমার কাছে আসল, যে এখন পলিটিক্যাল কালচার এক, অ্যান্ড ডেফিনেটলি ওদের একজন পলিটিশিয়ানের টক শো দেখছিলাম যে বা ভালো মানুষ বসে এখন সব ঠিক হয়ে যাবে। এখন জিনিসটা বলা ইজি, সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে ভালো মানুষের বসা। সো অ্যাজ এ গভর্নেন্স, এখন আপনি যদি ডেফিনেশন চেঞ্জ করে এনপিএল এর, রাইট, আগে তো ছিল 90 days ইন্টারন্যাশনাল প্র্যাকটিস অনুযায়ী, পরে এটাকে লম্বা করে ফেললো, প্রভিশন কেউ রাখতে পারছে না, টাইম বাড়িয়ে দেওয়া হচ্ছে, আমি টাইম না বাড়াইলেই তো হয়। তো আমার এই কলটা তো আসতেছে সব উপর থেকে, তো ওই জায়গাটাই আসলে এখন এটার ডিপেন্ড করে পলিটিক্যাল। That is actually, for coming from a practitioner, that is actually very useful. আমাদের অডিয়েন্সের জন্য, লিসেনারদের জন্য that is actually a very useful thing to hear, যে যদি প্রাইম মিনিস্টার্স অফিস থেকে প্রশ্ন আসে তাহলে পরে মানে কিছু করার থাকে আর কি, এবং সেটাই আগে হতো। And that message is actually very important for our new political actors to hear, যে what not to do. ওরা করছে দেখে যে আপনারা করবেন, don't get into that idea, because করলে পরে we can see যেরকম যে ওরা কি অবস্থা রেখে গেছে সেটাই আর কি। আসিফ, just want to add on that, যে আমরা তো পেপার নিউজ দেখেছি, মান্না সাহেব বলেছে কিভাবে ডিজিএফআই দিয়ে মালিকানা চেঞ্জ করা হচ্ছে, রাইট? এখানে তো গভর্নেন্সের কোনো সার্কুলার দিয়ে বা কিছু আটকানো যাবে না, এই ক্ষেত্রে কি করে? এক্স্যাক্টলি। আসিফ, আমার একটু অ্যাড করা আছে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, এটা হচ্ছে কিছুটা টপ ডাউন, আমি একটু বটম আপ অ্যাঙ্গেল থেকে আসি। ওটা হচ্ছে একটা ব্যাংক, সে বাজে লোন দিয়ে যাচ্ছে, বাট লোনটা দিতে পারতে হলে তার তো ডিপোজিটও লাগবে। আমি ওই অ্যাঙ্গেল থেকে আমার আনসারটা দিব। বাংলাদেশের অনেক গ্রাহক এই সকল দুর্বল ব্যাংকে টাকা রেখেছে, কারণ হচ্ছে সে আইদার ডিস্টিংগুইশ করতে পারে না যেটা দুর্বল ব্যাংক, কারণ এবং ওটাতে আমি আসতেছি কেন পারে না। আর আরেকটা হচ্ছে একটা ইমপ্লাইড আন্ডারস্ট্যান্ডিং আছে যে সকল ব্যাংকে সরকার প্রোটেক্ট করবে, এটা মানুষের মুখে মুখে, যে ব্যাংকিং সেক্টরকে ফেল করতে দেওয়া হবে না। এই ফিউচার অফ ব্যাংকিং সেক্টর ঠিক করতে হলে এই ইমপ্লিসিট গ্যারান্টি থেকে আমাদের বের হয়ে আসতে হবে, যে সরকার বা ট্যাক্স পেয়ার যে কোনো ব্যাংকের ডিপোজিটারকে যে বেল আউট করে দিবে, এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। এটা একবারে হয়তো হবে না, বাট এটা থেকে সরে আসতে হবে। আর অন্য যে চ্যালেঞ্জটা, যে আপনি দুর্বল ব্যাংক হায়ার ইন্টারেস্ট রেটের লোভে ফেলেই কিন্তু ব্যাংক ডিপোজিটারকে আকৃষ্ট করে। এটা আমি ফেসবুক সোশ্যাল মিডিয়া দেখেই পড়ি যে ওরা ডিপোজিটার এসেই বলে যে কোন ব্যাংকের রেট হাইয়েস্ট আপনি বলেন, ওইটা দেখে সে ইনভেস্ট করে, টাকা রাখে। এখন সমস্যাটা হয়ে গেছে যে কারোরই ব্যালেন্স শিটে প্রকৃত এনপিএল রিপোর্ট হয় না। এমন ব্যাংক আছে যে হচ্ছে রিপোর্ট করতেছে 3% এনপিএল, অথচ সে ডিপোজিটের টাকা দিতে পারছে না। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে এই একটা কাজ খুব খুব ফোকাস নিয়ে করা উচিত, যে ব্যাংকগুলার ব্যালেন্স শিট যাতে প্রকৃত রিপোর্ট করে, এবং সেটার ভিত্তিতে একটা কোনো ধরনের গ্রেডিং দ্যাট পাবলিকলি অ্যাভেইলেবল, সেটা বাংলাদেশ ব্যাংক করুক আর ক্রেডিট রেটিং এজেন্সিরা করুক, অ্যাজ লং অ্যাজ ট্রু নাম্বারস থাকলে কিন্তু ওরা রেটিংটাও ঠিক মতো করতে পারে, যেটা একটা গ্রাহক যে কিনা ফাইন্যান্স বুঝে না সে যাতে বুঝতে পারে যে ওকে আমি এক্সট্রা রিটার্ন পাবো, বাট আই এম অলসো টেকিং রিস্ক, এবার আমি বুঝে নেই। এবং তাহলে সে গিয়ে ফেরত বলতে পারবে না যে না বাট টাকা হারালে আমার টাকা সরকারের যেভাবে হোক দিতে পারতে হবে। আর এটারই একটা অংশ আপনি দেখবেন যে অনেক ব্যাংক, দুর্বল ব্যাংকে স্টেট ওন এন্টারপ্রাইজরা ডিপোজিট রেখেছে, এবং এটা নিয়ে আমরা অনেক ধরনের কথা শুনি যে এই টাকাগুলোর বিরুদ্ধে কিকব্যাক সিস্টেম আছে, এই আছে সেই আছে, মানে যেগুলো কাজ করে আর কি। আমার কাছে মনে হয় যে যেগুলো পাবলিকের টাকা, যেসব সরকারি প্রতিষ্ঠানে এবং অন্যান্য ফান্ডে আছে, সেগুলোর একটা ন্যাশনাল ধরনের একটা ফ্রেমওয়ার্ক বা পলিসি করা উচিত, যে সেই টাকাটা কোথায় যেতে পারবে আর কোথায় যেতে পারবে না। সো আপনি বেসিক্যালি আই এম বেসিক্যালি ক্লোজিং, মানে এটা কি করছে, আই এম কনস্ট্রিক্টিং দ্য ফ্লো অফ মানি টু পুয়ার ব্যাংকস বেসিক্যালি, যারা প্রুভেন টু নট বি গুড।
তো এখানে আমরা দুইটা ইয়ে করতে পারি, অ্যাকচুয়ালি মেবি তিনটা করতে পারি। সো একটা হচ্ছে যে আপনার আমাদের পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট, যেটা বেসিক্যালি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, তাদের ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক ফ্রম বটম আপ, তাদের ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কে উই ক্যান legislate and we can put on guidelines, transparency, increase transparency, যে স্টেট ওন্ড এন্টারপ্রাইজগুলি কাদের সাথে কি ইয়ে করতে পারবে, কাদের সাথে তাদের ফাইন্যান্সিয়াল ইয়ে হবে আর কি, ইন্টারাকশন হবে, কোথায় তারা টাকা রাখতে পারবে, কোথায় পারবে না, ওই টাকা রাখতে গেলে পরে একটা ব্যাংকের কী কী ইয়ে হইতে হবে, এই টাইপের একটা ফ্রেমওয়ার্ক। আর ডিফারেন্ট ওয়ান ইজ যেটা বললেন যেরকম যে মানে ক্রেডিট ওয়ার্দিনেস টাইপের ইয়েটা, and that can be done by the regulator, by the central bank, but it can also be done by the sector, right? In principle, যে তাই না? এটা করা যাবে। আসিফ যেটা বললো, দ্যাট ইজ দ্য আইডিয়াল সিচুয়েশন, যে আমি জেনে টাকা রাখবো, বাট প্র্যাকটিক্যালি যখন দেখা যায়, ইমাজিন রায়গঞ্জ, নোয়াখালী বা ওখানে একটা ব্রাঞ্চ আছে, ওখানে যে মানুষরা টাকা রাখতেছে তারা ওই ম্যানেজারের চেহারাটা দেখে রাখছে, রাইট, আন্ডারলাইন ওই ব্যাংকের রেটিং কি, এগুলো তাদের ইভেন শিক্ষিত লোক, আচ্ছা ওই ম্যানেজার এসে কথা বলতে সুন্দরভাবে রাখছে। তারা তো 2017-18 থেকে তো সব পত্রিকায় নিউজ আসতেছিল ওই ব্যাংকের এই অবস্থা, they ignored all these things. রেটিং তো ডিস্টর্টেড ছিল, দ্যাটস হোয়াট শি ওয়াজ, ওই নাম ব্যালেন্স শিটের সমস্যা থেকে। পাবলিক সেক্টরে যেটা বললো, আমি যদি 17 সালের আগে বলি, এই পাবলিক এন্টারপ্রাইজগুলো বিভিন্ন ব্যাংকে টাকা রেখেছিল, ওখানে কিন্তু সমস্যা হয়নি। যখন ওই যে প্ল্যান করে 7টা ব্যাংকে নিয়ে নিল এবং প্ল্যান করে এখানে টাকা আনলো, স্টার্টেড উইথ কিন্তু বেসিক্যালি পদ্মা ব্যাংক থেকে, যে মডেলটা পাবলিক এন্টারপ্রাইজ থেকে টাকা এনে তারপর তার এগেইনস্টে ফেক লোন করে বের করাটা, এটাই ইফ ইউ আর গোইং টু ব্রেক দ্য ল, তাহলে পরে কোনো সার্কুলারই কাজ দিবে না। আপনি যেটা বললেন আর কি, যেরকম যে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট, আমি যদি আমি পিএফএম লেজিসলেশনে এগুলো ঢুকিয়ে দিলাম, তারপরে মিনিস্টার বললো যেরকম যে আই ডোন্ট কেয়ার, তুমি এটা করো, তারপরে আর কে সেটা ধরবে? দ্যাট ইজ ট্রু আর কি। গভর্নমেন্ট থেকে কিন্তু সার্কুলার ছিল সরকারি ব্যাংকের বাইরে টাকা রাখা যাবে না, পরে রিল্যাক্স করলো, রিল্যাক্স করে ক্যামেল রেটিং অনুযায়ী মানে এরকম কি জানি বলা হলো। বাট দেন अगेन ওই যে নিয়ে যাওয়া, আমরা তো প্রবলেম তো হচ্ছে 10-12টা ব্যাংক নিয়ে মেইনলি, যেখান থেকে লিকেজটা হয়েছে আর কি, ম্যাসিভ লেভেলে। সো তারপরেও তো এই টাইপের কিছু একটা করতে হবে আর কি, several financial literacy across the country. Okay, changing tack a bit. So যে টাকাগুলি চলে গেছে, সো একটা কন্ট্রোভার্সিয়াল ভিউ দিয়ে শুরু করি, ঠিক আছে? কন্ট্রোভার্সিয়াল ভিউটা হচ্ছে যে the money that we have lost, it's not coming back. But counter argument হইতেছে যে এরকম যে we cannot give up. Maybe most of it is gone. 17 বিলিয়নের মধ্যে মানে গভর্নর সাহেব 17 বিলিয়ন পাবলিকলি বলছে, মেবি 17 বিলিয়নের বেশিরভাগটাই চলে গেছে, কিন্তু উই ক্যানট গিভ আপ। আমরা যদি গিভ আপ করি তাহলে পরে অন্য কোনো কিছু না হোক, মানে দিস উইল বি আ হিউজ ব্রিচ অফ ট্রাস্ট ফর দ্য ভিকটিমস ইন দ্য পাস্ট, বাট অলসো আমরা যদি গিভ আপ করি তাহলে পরে ওয়ার সেন্ডিং দ্য রং সিগন্যাল যে টু দ্য নেক্সট লট, যেরকম যে এটা করে পার পেয়ে যাওয়া যায়। সো আইদার ওয়ে উই ক্যানট গিভ আপ, উই হ্যাভ টু কিপ ট্রাইং। সো আমরা কী কী চেষ্টা করতেছি এবং আমরা আমাদের সাকসেস, ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক, ঠিক আছে? কিন্তু আমরা যা যা চেষ্টা করতেছি, আই উড নট সে যে আমাদের সাকসেস প্রবাবিলিটি কত, বিকজ দ্যাটস আ রং মেট্রিক, রাদার যে আমরা কী কী চেষ্টা করতেছি এবং আরও কী কী আমরা করতে পারি। আমি এটাও বলবো না যে কী কী করতে পারতাম, বিকজ 6 মাসে অনেক কাজ করতে হয়েছে, ইটস নট সো ইজি। আমরা আরও কী কী করতে পারি এইভাবে। সো আপনাকে দিয়ে শুরু করি, তারপরে থ্যাংক ইউ। আচ্ছা, আমি প্রথমে যেটা পয়েন্ট বলেছি যে আমরা এইচডিইউতে আছি আইসিইউ থেকে, বাট এই এইচডিইউ পেশেন্টের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। এখন এখানে বিষয়টা কি, বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে ফ্র্যাগমেন্টেড ওয়েতে দেখতে হবে, যে 61টা ব্যাংকের মধ্যে 10-12টার অবস্থা বেশ খারাপ, বাকিগুলো আছে দুর্বল, বাট অ্যাসেট কোয়ালিটি রিভিউ করতে হবে। কিছু ব্যাংক আছে খুব ভালো, ফরেন ব্যাংকগুলো দেয়ার নো ইস্যুস, বাট অ্যাজ এ সেক্টরাল হিসেবে ডিসেম্বরের এনপিএল ফিগার মনে রিসেন্টলি চলে আসবে, সেপ্টেম্বর যেটা 17% আসছে, ডিসেম্বরের সম্বন্ধে এটা 20% ক্রস করতে পারে। একটা সিগনিফিকেন্ট প্রশ্ন হচ্ছে যে এসএলএমেন্ট নেওয়া লোনগুলো ম্যাক্সিমাম ব্যাংক ক্লাসিফাই করে নেই, মানে এটা ডিসেম্বর আমরা টেকটা পাবো, ক্লাসিফাই করেছে কি করে না। সেপ্টেম্বর পর্যন্ত আমরা জানি তেমন না। ইসলামী ব্যাংক মানে 70-80 হাজার কোটির মধ্যে মাত্র 11,000 কোটি টাকা করেছে, এরকম একটা নাম্বার দেখেছিলাম আর কি। এটা আপনার ওই পয়েন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, উই ক্যানট গিভ আপ। হ্যাঁ, আমাদেরকে করতে হবে, বাট থিংস আর ইজিও না। আমরা যেমন প্রথম দিকে শুনেছিলাম এসএলএম ব্যাংকগুলোর শেয়ার, ওনাদের শেয়ার বাজেট তো করা হবে,
মনে আছে আপনার ইমিডিয়েটলি পড়বো, কোনো শেয়ারই বাজেয়াপ্ত করা যায় নাই, বিকজ এটা লিগালি তো আপনাকে এনফোর্স করতে হবে, শেয়ার বাজেয়াপ্ত করার জন্য একটা লিগাল প্রসেসে যেতে হবে, হয়তো এটা এখনো চলছে কিনা আমি শিওর না আর কি। বাট আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে, যেটার জন্য এই অ্যাসেট কোয়ালিটি রিভিউ বা EQ চলছে, যে হাউ মাচ এই ব্যাংকে 100 টাকা ছিল, আমি কত টাকা আছে, রাইট, বা নিয়ে চলে গেছে, এটা আইডেন্টিফাই করার পর তারপরেও যে টাস্ক ফোর্স যেটা 3 নম্বর যেটা হবে থার্ড পিলার, সেটা স্টোর এন্ড অ্যাসেট রিকভারির উপর। তো এই একিউরের পরে হয়তো দে উইল কাম ইনটু অ্যাকশন, সেইখানে কোঅর্ডিনেটিভ ওয়েতে গ্লোবালি বিভিন্ন জায়গায় অ্যাটেম্পট নিতে হবে। দেশের ভিতরে অনেকের অ্যাসেট আছে, আমরা শুনেছি ঢাকা শহরে অনেক অ্যাসেট আছে, এগুলো স্পিডি রিকভারি করার জন্য হয়তো কিছু লিগাল রিফর্মও করতে হবে। তো এগুলো স্টোলেন অ্যাসেট রিকভারি যে টাস্ক ফোর্সটা হবে, তারা হয়তো এই বিষয়গুলো নিয়ে তখন ডিটেলস বসবে। সো আগে বের করতে হবে কত নাই, তারপরে যে বিদেশে যেটা চলে গেছে সেটা তো অনেক বেশি ডিফিকাল্ট, কিন্তু দেশের ভিতরে যদি কোনো অ্যাসেট আইডেন্টিফাই করা যায়, so we'll come back to the asset management ওই framework in a shortly, but Asif, do you have anything to add? অ্যাকচুয়ালি এই পার্টটা নিয়ে আসলে আমার একটু অতটা আমি অবগত না, বাট একটা জিনিস আমার মনে হচ্ছিল জয় ভাই, যে ইফ আই এম নট মিস্টেকেন স্টোলেন অ্যাসেট টাস্ক ফোর্সটা হয়ে গেছে না, ওটাই সেকেন্ডটা ছিল না নাকি? সেকেন্ড ছিল সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনথেনিংটা, ফার্স্টটা ছিল বেসিক্যালি EQR যেটা এখন যেটা আর কি। ও আমার তাই তো মনে হয়, বাট স্টোলেন অ্যাসেট টাস্ক ফোর্সটা আমার মনে হচ্ছিল যে মানে এই টাস্ক ফোর্সে যে 6 জন আছে, বাইরে কি কোনো টাস্ক ফোর্সের নাম দেখেছেন? No, I thought যে asset quality review না হলে পরে আমি কোত্থেকে stolen asset পাব, মানে although the government has been talking about যে মানে will definitely pursue এটা, গভর্নর সাহেব অনেক জায়গাতে বলছেন, আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব even when he went to Davos he talked about it. আমার কাছে মনে হয় সম্ভবত, and again we are all a bit confused, এই একটা টাস্ক ফোর্স তো আছে, বাট যেটা আমাদের কাছে চ্যালেঞ্জিং এটা হচ্ছে কি একটা টুইন প্রবলেম, যে যদি একটা কমিটি কাজ করেও they have to keep things very hush hush. That is also true. তো যার ফলে হয়তো না হলে ওনার সব কথা যদি আমরা জেনেই গেলাম, তাহলে তো আসলে এফেক্টিভনেস থাকছে না। নট অনলি দ্যাট, এখানে আরেকটা জিনিস হবে কি, যে পার্টিকুলারলি বিদেশে যে টাকাটা চলে গেছে, রাইট, সো ওইখানে তো যে টাকাটা নিয়ে গেছে সে তো প্রিজুমড ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, রাইট, সে তো ওইখানে লয়ের ম্যাক্সিমাম প্রোটেকশন পাবে। এইখানে যে কোনো কথা মিডিয়াতে আসবে, দে ক্যান সে যে এরকম যে দেখো আমার এগেনস্টে বাংলাদেশ, সো এস আলম ফর এক্সাম্পল তো ক্লেম করতে চায় সে সিঙ্গাপুর সিটিজেন, এবং সে তো কিন্তু মিডিয়াতে বলছে যে বাংলাদেশে তাকে পারসিকিউট করা হচ্ছে, হি ইজ অ্যান অনেস্ট বিজনেসম্যান, সিঙ্গাপুর সিটিজেন, বাংলাদেশে তাকে হ্যারাস করা হইতেছে, দ্যাটস হোয়াট হি হ্যাজ সেড। তো এরকম ইংল্যান্ডে যে যারা আছে আর কি, তারাও তো এসব কথা বলবে। এবং ওনার ক্ষেত্রে উনি যে ল ফার্ম সিলেক্ট করেছে সম্ভবত পৃথিবীর হ্যাঁ, টু ডিফেন্ড হিমসেলফ। সো ইন দ্যাট সেন্স আর কি, যেরকম যে আমরা কিন্তু আসলে বোধহয় সেরকম কিছু বলতেও পারবো না, বিকজ এনিথিং উই সে would be, well, for that matter, আমি definitely not an expert on this, so আমি তো জিজ্ঞেস করবো, বা আমরা যদি জানতামও সেটা হয়তো আমরা বলতে পারতাম না মেবি, বাট লোকালি যেগুলি আছে, সো তাহলে জাস্ট সো দ্যাট আই আন্ডারস্ট্যান্ড, অ্যাসেট কোয়ালিটি রিভিউর পরে আমরা জানতে পারবো যে ব্যাংকগুলির অবস্থা কি, বাট দ্যাট ডাজন্ট টেল আস যে লোকালি কি আছে আর বাইরে কি আছে, সেইটা কে বার করবে, মানে এইটা কোত্থেকে আসবে? এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বিকজ ব্যাংকের কাছে যেগুলো মর্গেজ করা আছে ব্যাংক নোটস জানে, রাইট, আনইনকাম্বার্ড প্রপার্টিজ প্রচুর আছে, রাইট। এখন আমরা কিছুদিন আগে দেখলাম গাজীপুরে অনেকের প্রপার্টি বের হচ্ছে, রাইট। হাউ ডু উই নো দ্যাট? আমাদের তো ল্যান্ড রেজিস্ট্রি তো ডিজিটাইজ না, যারা একটা এনআইডি দিয়ে সার্চ দিলাম কার কত ল্যান্ড সারা বাংলাদেশে বলে দাও, এটা তো হচ্ছে না। সো এটা ইনফর্মাল ইনফরমেশনের বেসিসে বা সরকারের এফোর্টের বেসিসে খোঁজ খবর নিয়ে বের করা যায়, বাট সেইখানেও তো একটা স্পেকুলেশন বা আর কি, যেটা ইন এ ডিফারেন্ট কনটেক্সট আমরা শুনছি ফর্মালি অ্যান্ড ইনফর্মালি মানুষজনের কাছ থেকে, যে মনে করেন যে আমি আমার এই জমিটা দেখে আপনার কাছ থেকে, মানে আই এম ওয়ান অফ দোজ করাপ্ট পিপল, হ্যাঁ বলছি যে এটা আমার জমি, তারপরে আপনি যখন এখন দেখলেন আপনার রেকর্ডে আছে যে দিস ইজ দ্য কোলাটারাল দ্যাট আই ওন, বাট এখন ইনভেস্টিগেশন করে দেখা গেল যে এরকম যে আসলে এই জমি, মানে আমি যে আপনাকে দেখাইছিলাম দ্যাটস নট দ্য কেস, এখানে আসিফেরও বা দের আর অল সর্টস অফ subplots and things and claims and counter claims, তখন তো এটা কোর্টে যেতে হবে, হ্যাঁ, and that has its long process আর কি। আমি কোথায় যেন পড়ছিলাম যে এরকম যে এখন বাংলাদেশের যে বিভিন্ন ভূমি আদালতে যেসব আছে, এই জিনিসগুলো যদি অন্য নতুন কিছু না হয় এবং এই কাজে যদি তারা করে,
এগুলি সলভ করতে 65 বছর লাগবে, মানে অন অ্যাভারেজ আর কি, মানে প্রত্যেকটা কেস যদি জাস্ট অ্যাভারেজ ধরা হয় এই কেসগুলি জাস্ট শেষ করতে 65 ইয়ার্স লাগবে, অ্যাজুমিং যে কেউ নতুন কোনো ঘাপলা করছে না, কোনো আন্ডার হ্যান্ডেড কিছু হচ্ছে না। সো এই ফাইন্যান্সিয়াল ক্রাইমস যেগুলো এখন যেই ব্যাংকিং সেক্টরের সিচুয়েশন আপনি একটু আগে বলছিলেন জয় ভাই, যে আসলে ইট মে রিকোয়ার ডিফারেন্ট লিগাল সিস্টেম টু কারণ হচ্ছে কি একটু অ্যাড করি, ধরেন আমি একটা ব্যাংক, আমি একজন ডিফল্টারকে এরকম যে লুটপাট করেছে তাকে লোন দিয়েছি, যেটা জয় ভাই বলছিলেন যে এনকাম্বার্ড বা কোলাটেরাল অ্যাসেট আছে বাট তার পার্সোনাল প্রপার্টিও আছে। হ্যাঁ, এখন এই কেসটা তো আমার ইনিশিয়েট করতে হবে, আমার আন্ডারস্ট্যান্ডিং যে ব্যাংকের ইনিশিয়েট করতে হবে, সেন্ট্রাল ব্যাংকের না, আমি তো লেন্ডার, আমার ইনিশিয়েট করতে হবে যে উনি কোলাটেরাল দিয়েছিল এইটা, বাট এখানে ডকুমেন্টেশন ফ্রড করেছে, এই করেছে, সেই করেছে, আই ওয়ান্ট টু অ্যাটাচ হিজ আদার অ্যাসেটস, এবং তার নামে যদি অ্যাসেটটা না থাকে ওই বার্ডেন অফ প্রুফও আমার, যে এই টাকাটা আসলে এখান থেকে গিয়ে ওই জমি, ওই বাসায়, ওই ইয়ার্ডে চলে গেছে। আমার আরেকটা প্রশ্ন তখন চলে আসে যে মাল্টিপল ব্যাংক যদি ওই লেন্ডার বড়োয়ারকে টাকা দিয়ে থাকে তাহলে ওই অ্যাসেটগুলো নিশ্চয়ই শুধু আমি একমাত্র ক্লেমেন্ট না, সো এই বিষয়গুলো জটিলতাগুলো তো চলে আসে। দেন अगेन উনি যেটা শুনলাম, ফর এক্সাম্পল ইউনিয়ন ব্যাংকের হেডকোয়ার্টার সালোমের থেকে বলা হয়েছে আমি 300 কোটি টাকা এফডিআর রিসিপ্ট দাও, ওকে, কোনো টাকা নাই, তাহলে এফডিআর রিসিপ্ট দিয়েছে, ওটা নিয়ে তারা একটা সরকারি ব্যাংকে বা আরেকটা অন্য ব্যাংকে গিয়েছে, ওখান থেকে বলছে প্রসেস অনুযায়ী, দেখেন প্রসেস কিন্তু আছে বাংলাদেশে, যে আমি যদি এই 300 কোটি টাকা এফডিআর নিয়ে এসআইবিতে যাই, আবার অগ্রণী ব্যাংকে যাই বলে আমি লোন চাই, তো অগ্রণী ব্যাংক তখন ইউনিয়ন ব্যাংকে বলবে লিয়েন কনফার্মেশন, ইউনিয়ন ব্যাংক তারই ব্যাংক, সে বলছে হ্যাঁ লিয়েন কনফার্ম, হ্যাঁ রাইট, আর ওটা নিয়ে তার এগেইনস্টে 280 নাই, ঠিক আছে। এইগুলা কি করবে, সব কিন্তু কোলাটেরাল নাই সব জায়গায়, এই কারণে মর্গেজ খুবই কম দেওয়া হয়েছে, বাট আনএনকাম্বার্ড আমি শুনেছি তাদের অনেক প্রপার্টিজ আছে, সেগুলোকে খুঁজে বের করে অ্যাটাচমেন্ট আনা বলা হয়। আমি আগে অর্থনীতির মামলা করবো, কোনো কোলাটেরাল নাই, ও টাকা দিল না, তখন আমাকে যে বলতে হবে আমি জানি তার 5টা এরকম প্রপার্টিজ আছে, অ্যাটাচমেন্ট করেন, তখন কোর্ট করবে। বাট হোয়াটসএভার চুরি চামারি লুটপাট হয়েছে আউট অফ দ্য বক্স এই দেশে, এগুলো রিকভারি করতে হবে আউট অফ দ্য বক্স মেথডে গিয়ে, রাইট, কারেক্ট, সেটা স্ট্রং অর র্যাডিক্যাল লিগ্যাল এনফোর্সমেন্ট হোক অর হোয়াটসএভার। দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমাদের চুরি চামারিতে আমরা উই হ্যাড টেকেন ইট টু দ্য আর্ট ফর্ম আউট অফ দ্য বক্স, সো আমাদের আর কি আপনার রিকভারি or at least recovery effort or sort of has to be bold and innovative, right? Which is quite different from macro policy, because in macro policy we tried, or previous governor Talukdar Saheb tried all sorts of weird and unorthodox জিনিস which actually assisted all of this micro লুটপাট, যেসব আমরা প্লান্ডার দেখতেছি they were given cover by the previous monetary policy, whereas এখন it's exactly other way around, that the monetary policy at the macro level needs to be very much orthodox, very much textbook, যে monetary policy দিয়ে আমি ইনফ্লেশন আর এক্সচেঞ্জ রেট ওইটাই টার্গেট করবো, বাট অল অফ দিস আদার থিংস উই হ্যাভ টু বি বোল্ড অ্যান্ড ইনোভেটিভ, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি। লুকিং অ্যাট দ্য টাইম আমি আমাদের শেষ প্রশ্নটার দিকে যাচ্ছি, ঠিক আছে। সো বাংলাদেশ ব্যাংক এই সেক্টরের স্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্টের নীতিমালায় একটা বড় ধরনের পরিবর্তন এনেছে, অ্যান্ড IFRS 9 জন্য ইমপ্লিমেন্ট করার জন্য একটা ওয়ার্ক প্ল্যান করছে, কর্মপরিকল্পনা জারি করেছে। সো এটা তো ইমপ্লিমেন্ট করা ইজ অ্যাকচুয়ালি ব্যাংকগুলিরও আছে আর কি, দের ইজ এ লট অফ অ্যাকশনেবলস, তাই না? সো কি করতে হবে, ব্যাংকগুলির দায়িত্ব এখানে কি কি, অ্যান্ড সেটা গভর্নমেন্ট অথরিটিস বাংলাদেশ ব্যাংক কিভাবে ফ্যাসিলিটেট করতে পারে, হাউ ক্যান দিস হ্যাপেন? আচ্ছা, ফার্স্ট অফ অল বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম যে অ্যাকাউন্টিং সিস্টেমে ছিল সেটা তো ইন্টারন্যাশনাল কোনো কাছেই ছিল না, ইভেন এনপিএল রেকগনিশন ছিল, আজেবাজে নিয়ম শিডিউলিং ছিল, অনেকে প্রভিশন শর্টফল হইলেও রাখতো না, এনপিএল ডিক্লেয়ার করতো না। তো এখন এটা স্ট্রিক্ট একটা রেগুলেশন হচ্ছে যে রুল বেস, যেটা 90 ডিপিডিতে এনপিএল করা হবে, এইটা থেকে দেখবেন বিভিন্ন ব্যাংক থেকে বা বিভিন্ন ব্যবসায়ী মহল থেকে এটা বিরোধিতা করা হচ্ছে। তো সেইটা ইমপ্লিমেন্ট করে ওটাকে হজম করতে হবে। এখন জাহিদ স্যারা যেটা হোয়াইট পেপারে দেখিয়েছেন, যদি আমি ধরি রাফলি 6 লাখ কোটি টাকা হয় অ্যাসেটস, 75,000 আমি বাদ দিলাম, উনি 6 লাখ 75 বলেছেন, আমি রাইট অফটা বাদ দিলাম 6 লাখ কোটি টাকা,
এসআর লোন সংক্রান্ত এবং ওদিন প্রথমত আসছে এসআর লোন বসুন্ধরার ম্যাক্সিমাম লোন এখন আনক্লাসিফাইড, সো উই অ্যাড ব্যাক দোজ টু এবং আরও কিছু এরকম। সো এটা 8 লাখ 9 লাখ কোটি টাকা, উইচ ইজ অলমোস্ট 50% অফ দি ব্যাংকিং সেক্টরের অ্যাসেটস। তো আগে এইটাকে রিকগনাইজ করতে হবে। And IFRS 9 is an advanced methodology. Like it depends on the probability of default model, loss given default by LGD model, exposure default EAD model, modeling in particular. We are far away from those models. Our banking system as a whole. তো সেন্ট্রাল ব্যাংকে যেহেতু এটা এই জিনিসগুলো আসছে IMF থেকে বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে, সেন্ট্রাল ব্যাংক যেটা বুঝতে পারছে যে এই জিনিসগুলো অন স্ট্যান্ডার্ড বেসিস কোনো ব্যাংক করতে পারবে না, বিকজ ইউ হ্যাভ টু হ্যাভ মডেলিং এর জন্য 5 বছরের ডেটা লাগে, যেটা সেন্ট্রাল ব্যাংক বলেছে ডেটাগুলো স্টোর করতে। বাট মডেলিংগুলো কিভাবে করবো? উই আর নট টকিং অ্যাবাউট 61 প্লাস ব্যাংকস, যেটার মধ্যে ডাইভার্সিফাইড রেঞ্জ অফ ব্যাংক আছে, সফিস্টিকেটেড ব্যাংকও আছে, নট সো সফিস্টিকেটেড ব্যাংকও আছে। এইটা আমি মনে করি সেটা আইএফসি হোক, IMF হোক, সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে ব্যাংকারগুলোকে ট্রেনিং দেওয়া। দিস ইজ হাউ ইউ বিল্ড আ মডেল। ইট ইজ ভেরি ইজি। ব্যাংকিং কমিশন অন বাসেল কমিটি অন ব্যাংকিং সুপারভিশনের IFRS 9 এর সার্কুলার দিয়ে ব্যাংকগুলোকে বলে দেওয়া, ইউ ডু ইট। বাট কীভাবে করতে হবে এটা তো হেল্প করতে হবে। তো এইটা সেন্ট্রাল ব্যাংকের আমি মনে করি, এবং অ্যাজ ওয়েল এজ IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের একটা রোল আছে, যে খালি বলে দিলে হবে না, এসে দেখা দেন কীভাবে করতে হবে মডেলিংগুলো, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু তার আগে, অ্যান্ড দ্যাটস কামিং 26 থেকে পাইলট, 27 থেকে ফুল ফ্লেজেড। বাট এই যে 25 সালের যে স্ট্রিনজেন্ট রেগুলেশন, মানে আমাদের দেশের অনুযায়ী স্ট্রিনজেন্ট 90 ডিপিডিতে, আর খালি ইটস নট অ্যাবাউট দ্য 90 ডিপিডিতে এমপি রিকগনিশন করা, হিডেন যেগুলো আছে, যেগুলো ক্লাসিফায়াবল, ওগুলাকে রিকগনাইজ করা, এটা কিন্তু এনশিওর করতে হবে করে, অ্যান্ড দেন ইউ ডিসাইড, ওকে আপনি 50% খারাপ or 40% whatsoever, then you decide, and then you move to the sophisticated model. আমার একটু অ্যাড করার বিষয়টা হচ্ছে যে ওই যেটা আমাদের 90 ডিপিডি থেকে সরে আমরা প্রায় 270 এরকম টাইপের চলে গেছিলাম, ওটা থেকে 90-তে আসতেই আমাদের মোটামুটি ঘাম ছুটে যাবে। অলরেডি আমরা দেখলাম যে ডেডলাইন ছিল মার্চ 25, ওটাকে পিছিয়ে জুনে করা হয়েছে। এটা যে আরো পিছাবে না এটার কোনো গ্যারান্টি নেই, এরকম কথা উঠেছে। ইন এডিশন আপনি দেখেন প্রত্যেকটা ব্যাংকের, ভালো ব্যাংকের ক্ষেত্রেও একটা চ্যালেঞ্জ হচ্ছে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি মেইনটেইন করা। আপনি এনপিএল গুলো রিকগনাইজ করবেন, ক্যাপিটাল শর্টফল হবে, এই সবগুলো ব্যাংকের চিন্তা করতে হবে যে কিভাবে আমি আমার ক্যাপিটালকে বুস্ট করব, এবং এটা হয়তো রাইট শেয়ারের মাধ্যমে হোক, আরো ইকুইটি রেজ করে হোক, যেভাবেই হোক তার এটা করতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে এইটার যে টাইম লাইনটা নিয়ে সেন্ট্রাল ব্যাংক চিন্তা করছে IFRS 9 এর, সেটাকে আসলে একটু পিছানো দরকার। ব্যাংকদের একসাথে এত কিছু করা সম্ভব না। এই মুহূর্তে সকল ব্যাংকের ফোকাস থাকা উচিত হচ্ছে আমার ব্যাড লোন রিকভারি, এটা হচ্ছে নাম্বার 1 ফোকাস। আমার ফোকাস থাকতে হবে আমি আমার ক্যাপিটাল বেসকে কীভাবে বুস্ট আপ করবো, নট ওইটা। কারণ আপনার যেই টিমটা এই আপনার এটা নিয়ে কাজ করবে তার ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়ার একটা সুযোগ আছে। আর ট্রেনিং এর যেটা, ইভেন ব্যাসেল 2 যখন বাংলাদেশে আসে এক্সটেন্সিভ ট্রেনিং ছিল তখন, তো এখন হচ্ছে গিয়ে যে আজকে যদি নর্মাল সিচুয়েশন থাকতো তাহলে আপনি IFRS 9 এর এটা আনতে পারতেন। জিনিসটা যথেষ্ট, ইটস আ কমপ্লিট প্যারাডাইম শিফট। কারণ 90 ডিপিডির যে হিসাবটা সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড লুকিং, আমি হচ্ছে গিয়ে লোন প্রবাবিলিটি ক্যালকুলেট করছি এবং ব্যাকওয়ার্ড লুকিং আমি ওটার এগেইনস্টে প্রভিশনিং করছি। আর এটা কিন্তু কমপ্লিটলি ফরওয়ার্ড লুকিং, লটস অফ সাবজেক্টিভিটি and discretion given to banks as well. So this is always a challenge যে আপনার যখন রিফর্ম, যে কোনো এভরি ক্রাইসিস ইজ অ্যান অপরচুনিটি ফর রিফর্ম, বাট যখন রিফর্মের অপরচুনিটি আসে তখন আমাদের ওই হেলথ মেটাফোরে যদি বলি আর কি, যে আইসিইউ থেকে এইচডিইউতে আসছি, এরপরে হয়তো ক্যাবিনে যাবো, দ্যাট ইজ অলসো গুড, আবার আইসিইউতেও যেতে পারি, হ্যাঁ। বাট তখন আবার যদি আমি বলি যে এরকম যে তুমি এখন এক্সারসাইজ করো, বিকজ তুমি আইসিইউতে আসছিলে প্রথমে বিকজ তোমার আনহেলদি লাইফস্টাইল, ভাই আমি তো মানে ক্যাবিনে গিয়েও তো এক্সারসাইজ করতে পারবো না, তাই না? সো মানে ইটস অলওয়েজ এ চ্যালেঞ্জ আর কি। সো I think we'll need to come back and have another chat on banking sector কয়েক মাস পরে আবার, বিকজ এটা এত সহজে আমরা হাঁটাচলা করতে পারবো না, আমাদের এখনো ভুগতে হবে বেশি। পেশেন্ট ইজ আনস্টেবল, এইচডিইউ তো অনেকদিন থাকতে হতে পারে, আইসিইউ তে যেতে হতে পারে। বাট মেইন জিনিস যেটা ব্যাংকিং সেক্টরকে রিকগনাইজ করতে হবে, দিস ইজ দ্য প্রবলেম, আই অ্যাকনোলেজ দ্যাট,
লেটস স্টার্ট ফ্রম হেয়ার। সেটাতে প্রভিশন নিলে ক্যাপিটাল শর্টফল হইলেও সেটা নিয়েও করতে হবে, কারণ আপনি বছরের পর বছর তো চলতে পারেন না। রাইট। আমি এনপিএল লুজেন্ট ডেফিনেশনে চললাম, তারপরে হাইট করে রাখলাম, যে এনপিএল ডিক্লেয়ার করেছে তার প্রভিশন রাখতে পারে না, সেন্ট্রাল ব্যাংকের কাছে বললো ডেফারেল দেন, আমি 4 বছর মিলে প্রভিশন রাখবো। এইটা এইভাবে চলতে পারে না। দিস ইজ দ্য টাইম কিন্তু এক্স্যাক্টলি রিকগনাইজ করে দেন রিস্টার্ট। But also equally that আমাদের politicians and political parties, they need to realize that আপনি এই লুটপাট ইনডিফিনিটলি কন্টিনিউ করতে পারবেন না। তারা আগের বার করে গেছে দেখে আপনি চেষ্টা করবেন ওইটা, লেটস নট ডু দ্যাট। একটু যদি আমি একটু অ্যাড করতে চাই এখানে, আসলে হয় কি যে আমরা যদি মনে করি যে করাপশন কালকে জিরো করে ফেলবো, এটা তো প্র্যাকটিক্যাল না। বাট এই ক্ষেত্রে দেশের বিভিন্ন যেসব জায়গা থেকে করাপশন হয় বা লিকেজ হয়, আমার কাছে মনে হয় যে 2টা পার্ট আছে। এক ধরনের করাপশন মানে অর্থনীতি একেবারে ধ্বংস করে ফেলে, এবং ব্যাংকিং সেক্টরে যে করাপশনটা, হ্যাঁ, সেটা কিন্তু মানে ডেভাস্টেটিং করাপশন। ভার্সেস ধরেন আপনি এই যে মহল্লায় বাজার টাজার থেকে যে আপনি, এটা হচ্ছে কি ওনার কিছু পোর্শন আমার কাছে আসতেছে, যেটা আরেকজনের একটা সরকারের প্রাপ্য ছিল, ওটা আমি নিলাম, অথবা আরেকজনের থেকে আমি একটু করে নিলাম, হ্যাঁ, ইট কম্বাইন্স টু আ লার্জ সাম। বাট ব্যাংকিং ইজ সাচ আ সেনসিটিভ এরিয়া, মানে এটা শুড নট বি টাচড। আপনার একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ যদি প্লাম্বিং নষ্ট হয়ে যায়, তাহলে পরে দ্যাট উইল বিকাম ভেরি হেলিশ সিচুয়েশন টু লিভ ইন। আনফর্চুনেটলি শ্রীলঙ্কা ওয়াজ ইন প্রবলেম, এখনো খুব একটা প্রবলেমে আছে। পাকিস্তানের ইকোনমি, তাদের ব্যাংকিং সেক্টরে কিন্তু এগুলো হয়নি, এই লুটপাটগুলো হয়নি। অ্যাবসলিউটলি ভেরি আনফর্চুনেট যে আমাদের দেশে আমরা এটা একটা মডেল। বাট ওয়ান্স এগেইন যে আমাদের ক্রাইসিস মানে আমাদের ব্যাংকিংটা কলাপস করার আগেই আমাদের পলিটিক্যাল চেঞ্জটা হয়ে গেছে। বিকজ ওইটা যদি হতো আরও খারাপ হতো, যে মানে ব্যাংকিং কলাপস করছে দেখে যদি পলিটিক্স কলাপস হতো, তাহলে পরে আমরা এখন সিচুয়েশনটা অনেক বেশি খারাপ হতো আর কি। অ্যাটলিস্ট এখন আমরা আইসিইউ থেকে এইচডিউতে নিয়ে আসতে পারছি, চেষ্টা করতে পারতেছি কি হয়। আনস্টেবল তো এখনো আছে, সো উইল ইনশাল্লাহ কাম ব্যাক and have another conversation. Thank you for joining me. Thank you for having us. Assalamu alaikum. Shubharatri.